বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আর আমার ডানে রয়েছেন মাসিক জবানের সম্পাদক রেজাউল করিম রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ঈদের ছুটি শেষ, দীর্ঘ এক মাস রোজার মাস গেল, সবাই নানা কারণে নানা সংযমের মধ্যে ছিলেন, রাজনীতিটাও সংযমের মধ্য দিয়েই গেছে। তো ঈদোত্তর পরিস্থিতিতে কি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন ধারায় যাবে? সংযম থেকে শিক্ষা নিয়ে খানিকটা এগুবে, নাকি চিরাচরিত পথেই থাকবে, কারোর জন্য স্বস্তির কারোর জন্য অস্বস্তির, নাকি উভয় পক্ষের জন্য অস্বস্তির হয়ে দাঁড়াবে আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতিতে? মিস্টার সুভাষ সিংহ রায়, আপনি তো হঠাৎ করে যে প্রশ্নগুলো করেন অনেক সময় আমরা চমকে উঠি। এ কারণে সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দেওয়া অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আপনি খুব সাধারণভাবে যে কথাটি আপনার উপস্থাপনায় উল্লেখ করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য এবং এটা বিশ্লেষণের দাবি রাখে। আমি খুব দৃঢ়তার সাথে যে কথাটি উচ্চারণ করব যে আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটা এগোতে আমরা পারিনি। রাজনীতিবিদদের সফলতা অনেক। এই জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, এই জাতিরাষ্ট্রের লড়াই সংগ্রামের পথ রচনা করতে রাজনীতিবিদরা অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু ওই যে আমরা অনেক কিছু ভুলে যাই আবার, যেটাকে স্নায়ুতন্ত্রের বিজ্ঞানের ভাষায় বলে যে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, এবং স্মৃতিভ্রম, অতীতের স্মৃতি ভুলে যাওয়া। আমরা অতীতের স্মৃতি ভুলে যাওয়া রোগে আমাদের পেয়েছে। আমরা অর্জন যখন উৎসাহিত হই তখন এর পিছনে যাদের ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, সেই অবদানকে আমরা অস্বীকার করি এবং ইনিয়ে বিনিয়ে অনেকগুলো কথা বলবার চেষ্টা করি। যারা আমরা কথা বলি কিংবা লেখালেখি করি তারা সোজা সাপটা কথা আমরা বলতে পারি না। আমি অতীতের স্মৃতিলোভ, স্মৃতিভ্রম নিয়ে যখন বলছি তখন একটা কথা মনে রাখা দরকার, আমাদের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ কি তার ঠিকানা খুঁজে পাচ্ছে? সে কি তার পথ খুঁজে পাচ্ছে? আবার আমাদের সামনে যে দিগন্ত বিস্তৃত যে সুযোগ উন্মোচিত হয়েছে সেটা কি আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারছি? আমরা তরুণ প্রজন্মকে পথ দেখাতে পেরেছি? নানান রকম প্রশ্ন এসে যায়। অর্থাৎ আপনার যে সূচনা কথন, সেই সূচনা কথন প্রেক্ষিতে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। আমাদের এখন অনেক কিছু করবার আছে। এখন কেউ যদি প্রশ্ন করে আমরা কি করি নাই কিছু, আমাদের পূর্বপুরুষরা কি করে নাই? বিখ্যাত কবি তার কবিতাতে লিখেছিলেন যে আমি কিংবদন্তির কথা বলছি। এও তো বলেছিলেন তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তা আমাদের যে পূর্বপুরুষরা যা করে গেছেন সেই ধারাবাহিকতাটা আমরা কতটুকু এগোতে পেরেছি? তারা তো একটি রাষ্ট্র নির্মাণ করে দিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। আপনি খেয়াল করে দেখুন, গত দুদিন আগে যে দিনটি গেল, পয়লা বৈশাখ, 14ই এপ্রিল, আজ থেকে 2 দশক আগে, অর্থাৎ 20 বছর আগে 2004 সালে এই এপ্রিল মাসের 14 তারিখে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি যে 1 মাস ব্যাপী জরিপ করেছিল, সেই জরিপের ফলাফল 14ই এপ্রিল সকালে ঘোষণা করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছিলেন। আমাদের গণমাধ্যম কি, আপনি খেয়াল করে দেখুন, আমাদের ঈদের বন্ধ গিয়েছে, তার মধ্যে পয়লা নববর্ষ এসেছে, তার মধ্যে কিন্তু এই বিষয়টা কি কেউ উকি দিয়ে দেখেছে? এবং যেই দল সরকার পরিচালনার দায়িত্বে আছে সেই দলের কেউ কি এই বিষয়টা উল্লেখ করেছেন? আমার কাছে এই জন্য বললাম যে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া এটা আমাদেরকে পেয়ে বসেছে। এইটার থেকে যদি আমরা বেরোতে পারি, আমরা যদি দেশপ্রেমের যে জায়গা থেকে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে বোধহয়
আমরা খুব দ্রুতই এগিয়ে যাব। মিস্টার রেজাউল করিম রনি, আমার জন্য নতুন কোনো প্রশ্ন নাকি দাদার? একটাই প্রশ্ন আমি সূচনা একটু বুঝতে চাইছিলাম যে আপনারা কি মনে করছেন আগামী, কারণ গত 1-2 বছর অনেক রকমের উত্তেজনা, টেনশন, সংঘাত, সহিংসতা, আশঙ্কা এর মধ্য দিয়ে গেছে। একটা নির্বাচন গেছে, তারপরে রমজান মাস গেল, সাধারণত ওই মাসটাতে সব কিছুই পরিস্থিতি স্বাভাবিক থাকে। ঈদের ছুটি গেল, পয়লা বৈশাখ গেল, এখন সামনে আসলে কি, কোন ধারায় বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি? অর্থনীতি নিয়ে এক ধরনের আলোচনা আছে, সামনে স্থানীয় সরকারের নির্বাচন আছে, অপোজিশন কি করবে, ক্ষমতাসীনরা কি করবে, উভয়ের জন্য স্বস্তির নাকি কারো জনের স্বস্তির, কারো জন্য অস্বস্তির হবে সময়টা, সব মিলে একটু বুঝতে চাইছিলাম আপনাদের কাছ থেকে। প্রথমে ধন্যবাদ যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, এবং আমি অনেকদিন পরে আসলাম, আমার সহ আলোচক দাদাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশে আপনি যে লম্বা স্কেলের প্রশ্নটা করছেন, এটার উত্তর মানে ডিটেইল উত্তর দিতে গেলে লম্বা সময়ই লাগবে। আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রসঙ্গ যদি একটু টাচ করি। প্রথম কথা হলো, বাংলাদেশে অনেকদিন যাবৎ কোনো রাজনীতি নেই। রাজনীতি কথাটা আমি স্পেসিফিক একটা মতাদর্শগত দার্শনিক ক্যাটাগরি আকারে ব্যবহার করছি। রাজনীতি নাই এই অর্থে যে রাজনীতির মিনিং তো ক্রিয়েট হয় অনেকগুলো উপাদানের সমন্বয়ে। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বড় উপাদান যেগুলো ধরেন ছোট আলোচনা করলে, যে একটা ধরেন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো স্বাধীনতা। হ্যাঁ, একটা স্বাধীন দেশ পাইছি আমরা, তারপরে ধরেন যে কিন্তু স্বাধীন দেশ পাওয়ার সাথে সাথেই না দায়িত্বটা শেষ হয়ে যায় না। আমি এটা নিয়ে অনেকবার কথা বলছি, লিখছিও, যে আসলে স্বাধীনতা তো দুইটা ক্যাটাগরি যদি ফুলফিল না হয় তাহলে সেই স্বাধীনতার কোনো মিনিং ক্রিয়েট হয় না। দাদাও যে আলোচনা করার চেষ্টা করলেন তাতে কিন্তু একটা হতাশার চিত্রই ওভারঅল দেখা গেছে। তো আশাবাদী হওয়ার মতো খুব ভালো চিত্র নাই। ইভেন আমি আমার কথা আবার পরে আসতেছি, ইভেন দাদা যে বললেন তরুণদের কথা কিন্তু উনি বলছে খুব গুরুত্ব দেয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন তরুণদের ব্যাপার হলো যে কয়েকদিন আগে আমি একটা জরিপ পড়তেছিলাম, বাংলাদেশে এই মুহূর্তে তরুণদের স্বপ্নটা কী, তারুণ্যের স্বপ্ন কী? তারুণ্যের প্রধান স্বপ্ন হলো লিভ দ্য কান্ট্রি ফার্স্ট। এইটা যদি হয় প্রধান ড্রিম একটা দেশের, হ্যাঁ, তাহলে আমাদের সমস্ত উন্নয়ন, সমস্ত আশাবাদী কথাবার্তাগুলি কোনো মিনিং ক্রিয়েট করে না। যদি তোমার এতই কিছু হয়ে থাকে, হ্যাঁ, এত কিছুই হয়ে থাকে, তাহলে একটা সমাজের, একটা দেশের, একটা জনগোষ্ঠীর নিম্নবিত্ত উচ্চবিত্ত থেকে কোনো বিত্তবাদ নাই, তার প্রধান ড্রিম, তার প্রধান লক্ষ্য হলো লিভ দ্য কান্ট্রি ফার্স্ট। এটা তো হইতে পারে না। আপনি ধরেন আজকে ক্ষমতা যারা আছে এরা তো চিরদিন থাকবে না, বা ধরেন নতুন যারা ক্ষমতা নিতে চায়, বা যেভাবেই হোক আপনি দেশটা চালাবেন কীভাবে? এরকম হইলে গোটা সমাজের, আমি যেটা দেখতেছি যে সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমাদের সমাজের যে আপনার যে বন্ডেজটা থাকে সমাজের ভেতর, আপনার নির্মাণের যে প্রক্রিয়াগুলো থাকে, মানুষ তৈরি হওয়ার প্রক্রিয়া, বা ধরেন যে সেন্সেবল মানুষ তৈরি হওয়ার যে আপনার ব্যাপারগুলো থাকে, এগুলো নষ্ট হয়ে গেছে, অনেক দিন যাবতই নষ্ট হয়ে গেছে। এগুলো কিভাবে কেন নষ্ট হয়েছে এগুলো জন্য আমরা একজন আরেকজনকে দোষারোপ করতে পারি। হ্যাঁ, কিন্তু এই যে একটা ভয়াবহ ফ্যাসিস্টিক রিজিমের সামাজিকীকরণ হয়েছে, আমি এটা আগেও বলছি, সেইটা তো রাজনৈতিকভাবে কে ক্ষমতায় আসবে যাবে সেই মামলাটা শুধু না, মোরালিস টোটাল সমাজ ভেঙে পড়ছে। আগে মানুষ চুরি জারি করতো না, দুর্নীতি হতো না, হইতো, কিন্তু আগে সেটা রুলস আকারে হইতো না, এখন সেটা নিয়ম আকারে হয়। একটা মানুষ একটা জায়গায় যায় যে সেখানে মনে করে, আশা করতো আগে যে খারাপ লোকের হাতে পড়লে হয়তো তাকে ঘুষ দিতে হবে বা অন্যায়ের শিকার হইতে হবে, আর ভালো পড়লে অসুবিধা নেই, সে সেবাটা পাবে। আর এখন এটার জন্য আলাদা তাকে একটা বাজেট রাখতে হয় যে তাকে এক্সট্রা ঘুষ দিতে হইতে পারে, এক্সট্রা তদবির করতে হতে পারে, এগুলো এখন নিয়মের পর্যায়ে চলে গেছে। তো এইখানে আসলে তরুণদের অবস্থাটা, এটা তো হোপ বললাম। আর প্রথমে যেটা বললাম যে রাজনীতি নাই কথাটা, সেই পয়েন্টে যদি ফিরি, কারণ হলো যে শুরুতে যেটা আমি শুরু করছিলাম, পরে দাদার আলোচনায় ঢুকে গেলাম, যে রাজনীতির জন্য দুইটা কম্পোনেন্ট দরকার, স্বাধীনতার দুইটা ধারা দরকার। একটা হলো দেশ স্বাধীন হয়েছে, উপনিবেশে একটা শক্তি ছিল, এটা ভারত ছিল, পাকিস্তান, এই আমল, যাই হোক, স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পরে আমরা করলাম কি, আমরা কথায় কথায় খালি স্বাধীনতার ভিতরে থাকলাম, এটা তো কোনো মিনিং ক্রিয়েট করে না। আসল হইল রাজনৈতিক স্বাধীনতা। বিখ্যাত তাত্ত্বিক গোপাল গুরু এটা নিয়ে অনেক ভালো একটা কাজ করছে, আমি সেটা লিখছিলাম কয়েকদিন আগেই, যে আপনার স্বাধীনতাটা তো দুইটা স্কেলে যদি আপনার জনসমাজে বা রাষ্ট্রে কায়েম করা না যায়, স্বাধীনতার কোনো মিনিং ক্রিয়েট হবে না। আপনি ধরেন আপনার একটা জায়গার নাম ধরেন জিন্না অ্যাভিনিউ ছিল, এখন সেটা ধরেন আপনি মুজিব অ্যাভিনিউ বানালেন, এটা তো পরিবর্তন না। এখন আপনি যদি এটাকে পরিবর্তন মনে করেন তাহলে তো হবে না। এটা মানে নাম চেঞ্জ করে বা ধরেন আপনার স্ট্রাকচারাল এই ধরেন কনস্ট্রাকশন করেন, আপনি নাম দেন উন্নয়ন, এটা তো উন্নয়ন না। উন্নয়ন হইলে তো সমাজে প্রধান ড্রিম এটা হইতে পারে না একটা তরুণ দেশ ত্যাগ করবে।
দেশ ত্যাগ করে জমি জমা বন্ধ, গরু বাছুর বেচা বলে আমার বাবা মা চায় যে তার ছেলে দেশটা ছাড়ো। এই অবস্থায় আমি বলতেছি যে আপনার দলমত নির্বিশেষে আমাদের চিন্তা করতে হবে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এইটা তো শুধুমাত্র আগে বিদেশে যাবে কারা? আচ্ছা, যাদের টাকা পয়সা আছে, পড়াশোনা করাবে, দেশ তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের দেশ এতই সুন্দর, আমাদের দেশে কারো কোনো ভবিষ্যৎ নেই, আমাদের সবার ভবিষ্যৎ বিদেশে। হ্যাঁ, ইভেন যারা ক্ষমতায় আছে তারা টাকা পয়সা যা পাচার করে সেটা ধরেন বিদেশে নিয়ে চলে গেছে, তাদের ভবিষ্যৎ তারা বিদেশে আগেই সিকিউর করছে। যারা এটা করতে পারতেছে না তাদের সাথে একমাত্র সিঁড়ি বা তাদের মুক্তির একমাত্র উপায় ছিল শিক্ষা। শিক্ষার মাধ্যমে ধরেন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন বা একটা জায়গায় তারা পৌঁছাবে, তাই না? সেই শিক্ষাটাকেই যদি ধরেন যাদের মিনিমাম সামর্থ্য আছে সেটাকে এখানে কোনো রকম একটা ব্যবস্থা করে যত দ্রুত পারা যায় বাইরে চলে যেতে হবে। এই অবস্থার মধ্যে তো আপনি 10 বছর পরে এই দেশ চালানোর মতো আপনি ভালো কোনো লোক পাবেন না। সো মানে রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করতে গিয়ে আপনি বলছেন দেশে কোনো রাজনীতি এখন নেই। সো গোটা বিষয়টাই একটা নৈরাশ্যজনক একটা চিত্র। আমি আবার আসবো আপনার কাছে, মিস্টার সুভাষ সিংহ। আমি জাস্ট তরুণদের ইস্যুটা তিনি তুলছিলেন। আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে যেটা দেখা গেছে যে বাংলাদেশের তরুণদের শতকরা 40% বেশি এখন নিষ্ক্রিয়, না তারা কর্মে আছে না তারা শিক্ষায় আছে। এটা কি উনি যেটা বলছেন সেটাকে অনেকটা সমর্থন যোগায় কিনা ওনার যে তরুণদের ড্রিম অন্য একটা সার্ভের উদাহরণ হিসেবে টেনে বলছিলেন? বেশ কিছুদিন আগে একটা লেখা বেরিয়েছিল, সুস্থ সংস্কৃতি বনাম অপসংস্কৃতি, এবং তরুণ প্রজন্মের গন্তব্য যখন বিদেশ। তো এই শিরোনাম দিয়ে আপনি যদি কোনো লেখা লেখেন এবং রেজাউল কবির রনি ভাইয়ের এই কথাগুলো যদি জুড়ে দেন তাহলে কিন্তু প্রাসঙ্গিকতা দারুণভাবে আসবে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বাংলাদেশে এসে তিনি টানা 5 দিন ছিলেন। যখন তিনি প্রধান অর্থনীতিবিদ ছিলেন তারপরেও তিনি এসেছেন। কৌশিক বসু যেহেতু বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, স্বাভাবিক কারণে বাংলাদেশের প্রতি তার একটা অনুরাগ আছেই। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, খুব নামকরা সাংবাদিক, যে আপনি বাংলাদেশের কোনো গান আপনি কখনো সবসময় শোনেন কিনা? আমার এখনও মনে আছে তিনি বলেছিলেন যে আমি একটি গান প্রতিদিনই শুনি, সাবেন ইয়াসমিনের গাওয়া, সবকটা জানালা খুলে দাও না। তখন এই সাংবাদিক বলছেন না এটা খুবই জনপ্রিয় গান। বলছেন না, পরের লাইনগুলো আপনারা হয়তো মন দিয়ে শোনেন না। পরের লাইনে আছে, কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। আমাদের যে বিদেশ যাত্রা, তরুণদের বিদেশ যাত্রা, এ বিষয়ে রেজাউল কবির রনি ভাই যথার্থই তার আলো ফেলেছেন এই আলোচনার মধ্যে, এবং আলোচনাটা হওয়া দরকার। কিন্তু আমি যে রেট্রোগ্রেড অ্যামনেশিয়ার কথা বলেছিলাম, আর একটা অতীতের স্মৃতিলোভ নিয়ে যেমন কথা বলেছি, তখন ঘটনা পরবর্তীর যে স্মৃতিলোভ সেটাও কিন্তু একটা, যেটাকে স্নায়ুতন্ত্রের ভাষায় বলে অ্যান্টেরোগ্রেটেড অ্যামনেশিয়া, এইটি কিন্তু আমাদের কিন্তু আবার পেয়ে বসেছে। সেই পেয়ে বসাটা কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। তরুণদের বিদেশ যাত্রা, আপনি 60-এর দশকে আমাদের বাবা মা যারা সিনেমা দেখতেন, অর্থাৎ একসময় তো বই বলা হতো, কোথায় যাচ্ছি, বই দেখতে যাচ্ছি, তা সেখানে সেই উত্তম সুচিত্রা সিনেমায় দেখেন কিংবা যেই দেখেন না কেন, ওই যে নায়কটি যতই এই পথ যদি না শেষ হয় ইত্যাদি কেমন হতো বলো তো, যত রোমান্টিক দৃশ্যের অবতারণা হোক না কেন, একটা পর্যায়ে ওই মেধাবী ছেলেটির গন্তব্য কিন্তু বিলেত থাকে, এবং সে বিলেতে যে তখন বিরহের জায়গা তৈরি হয়, এটা নিয়ে সিনেমার জায়গা প্লট তৈরি হয়। তার মানে আমাদের তরুণদের বিদেশ যাওয়া এটা কিন্তু অর্থনীতি সমাজনীতির সাথে কিন্তু অনেকটা যুক্ত। এখন কে কোন কারণে যাচ্ছে, তরুণদের সিংহভাগ বা এটা প্রায় সকল তরুণের যদি আকাঙ্ক্ষা সেটা থাকে, সেটা তো একটু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন উদ্বেগজনক বিকাশমান অর্থনীতি যখন একটি দেশের এগিয়ে যায়, যেমন অ্যাডাম পিজস্কি নামে একটা বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি তার একটা তত্ত্ব দিয়েছিলেন যে যেই দেশের মাথাপিছু আয় $1000 উপরে চলতে থাকে, এগিয়ে যায়, সে দেশ দ্রুত গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। এখন অ্যাডাম পিজস্কির এই কথা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা পক্ষ বিপক্ষে কথা বলতে পারি, বাংলাদেশের মাথাপিছু এই কথা বলতে পারি, সেই কথা আমি যাচ্ছি না। আমার কাছে খুব যে বিষয়টি আমাদের এখানে প্রয়োজন, আমার যে ভিত্তিমূল রাষ্ট্রীয় কাঠামো, আমার জাতিসত্তা নির্মাণ,
সেটার থেকে আমি দূরে সরে গিয়েছিলাম কিনা, কিংবা এখনও সেই প্রবণতা আছে কিনা। আপনার যে অস্বীকার করার যে প্রবণতা, এটা কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাধি। সেই ব্যাধির থেকে মুক্তির পথটা কোথায়? বলছি আমরা রাজনীতি নাই, তো রাজনীতি তো বাংলাদেশে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতিরাষ্ট্র নির্মাণ করে গেছেন, সেই দেশে তো রাজনীতি ছিল। তিনি 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। আমি দিনে দিন একেবারে একটা একটা করে দিন আমি বলে দিতে পারবো, কারণ আমি এ নিয়ে গবেষণা করেছি, যে রাজনীতি ছিল। সেই রাজনীতি হঠাৎ করে কেন অরাজনীতির জায়গায় চলে গেল? ষড়যন্ত্রের জন্ম কেন হলো? হত্যার রাজনীতি কেন ফিরে আসলো? কেন হত্যার রাজনীতিকে উৎসাহিত করা হলো? এবং সেটার উপর দিয়ে টানা 2 দশকের অধিক সময় গেল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কেননা তখন জাতির এগিয়ে যাওয়ার সময়। একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের পর তখন কিন্তু এগিয়ে যাওয়ার সময় থাকে। যেমন লি কুয়ান কে জিজ্ঞেস করা হয়েছিল, বা সিঙ্গাপুরে জাতিরাষ্ট্রের নির্মাতা যাকে বলা হয়, তিনি প্রায় 30 বছরের অধিক সময় ক্ষমতা ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এরকম একটা দরিদ্র রাষ্ট্রকে এত ধনী রাষ্ট্র করলেন কি করে, এত উন্নত রাষ্ট্র তৈরি করলেন কি করে? তখন তিনি উত্তর দিয়েছিলেন, যে সমস্ত সিঙ্গাপুরবাসীরা জাপানিদের হয়ে দালালি করেছে, তাদের আমি নাগরিক সুবিধা দিই নাই, তাদের আমি ভোটাধিকার দিই নাই। এই একটা কারণে সিঙ্গাপুর তরতর করে এগিয়ে গেছে। এই যে আমার যে জাতিসত্তা নির্মাণের জায়গা, আপনি বলছেন অর্থ পাচার। তো সিঙ্গাপুরের বিকাশের আকাঙ্ক্ষা আর বাংলাদেশের জন্মের আকাঙ্ক্ষার সঙ্গে তো একটা বড় পার্থক্য কিন্তু আছে। না, আপনি যথার্থই বলেছেন, কিন্তু আমি উদাহরণগুলো টানছি কারণে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনভাবে বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এবং হত্যার রাজনীতিকে আপনি কেন পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? কেন হত্যার পরবর্তীতে বলা হয়েছিল, আইন করা হয়েছিল যে বাংলাদেশে কোনো হত্যা রাজনীতির বিচার হবে না, কিংবা হত্যাকারীদের বিচার হবে না? এটা কিন্তু ভয়ঙ্কর একটা সময় পার হয়ে গেছে। অতএব সেই জায়গায় আমাদের কিন্তু আলোকপাত করতে হবে। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন যে এই জিনিসগুলো হয়েছে, আপনি যেটা বলছেন সেটা যুক্তির খাতিরে সবটা পূর্ণ, মানে আপনার সঙ্গে শতভাগ একমত, হয়তো প্রশ্ন তুলবে যে এই আলোচনা বা এই যে বিষয় আমরা কতদিন করতে থাকবো, কারণ আমাদের তো এগুতে হবে, এবং এগুবার জন্য একটা সময় আছে। একটা রাষ্ট্রের, আপনি ধরেন দীর্ঘদিন যাবত এখন যারা ক্ষমতায় আছেন তারা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আছেন, তো এটাও তো কম সময় নয়। এখন কতখানি সংশোধন আপনি করলেন, কতখানি ইতিবাচক পরিবর্তন আপনি আনলেন? সময়কাল যখন উল্লেখ করলেন, যথার্থ উল্লেখ করেছেন, আমি আপনার সঙ্গে একমত হয়েই কথাগুলো বলছি, এবং রনি ভাইয়ের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। এবং আপনি যে 2 দশকের কথা বলছিলেন, তারপরের হিসাব করলে 5মবারের মতো বর্তমানে ক্ষমতাসীনরা ক্ষমতায় আছেন। না, আপনি যদি এই প্রসঙ্গ তোলেন তাহলে কিন্তু রনি ভাইয়ের সাথে আমার যে কথার যে মালা গাথা, সেটা আবার অন্যদিকে। আমি চাই না আপনাদের মালা বিচ্ছিন্ন হোক। না, আমি সেটা আমি বলি আপনাকে। জরিপের কথা বলছেন আপনি, যে পরিসংখ্যান ব্যুরো জরিপ করলেন, এর আগে বিভিন্ন জরিপের কথা বলছেন, বাংলাদেশ সরকারের হিসেবে বলছেন। আমি কিন্তু এই জরিপতন্ত্রে খুব বেশি উৎসাহিত না, কারণ আমার চোখে যা দেখি, আমি তো চোখে যা দেখি, আমি একটা ওষুধ উৎপাদন সাথে যুক্ত 3 দশকের অধিক সময় গেল, এবং বিপণনের সাথে যুক্ত। আমি তো মানুষ দেখি সব সময়। আপনি জরিপের যদি কথা উল্লেখ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ চালু করার উদ্যোগ নিয়েছিলেন, তার পক্ষে মাত্র 46 জন মানুষ স্বাক্ষর করেছিল, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিল। তার 7 দিনের মাথায় 38,000 মানুষ তার বিপক্ষে মতামত প্রকাশ করেছিল। অতএব ওই জরিপতন্ত্রের হিসাব করলে তখন বিধবা বিবাহ চালু হওয়ার কথা না, এবং বাংলাদেশের এই মাটিতে নারী প্রগতির এগিয়ে যাওয়ারও কথা না। আমার ওই কথাটাই আমি শেষ করে আনছি, যে আমাদের যে অন্তরের যে কথাগুলো, সেই অন্তরের কথাগুলো বলার যে স্বাধীনতার জায়গাটি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন বুদ্ধির স্বাধীনতা, সেই বুদ্ধির স্বাধীনতা কতটুকু প্রয়োগ করতে পারছি? এখানে বাধাগুলো কোথায়? আপনি মস্তক কোথায় বন্ধক রেখেছেন? আপনি দেশের কথা বলছেন, দেশে জন্মালেই কিন্তু দেশ আপন হয় না, দেশকে ভালোবাসতে হয়, আপন করতে হয়। এই যে ত্রুটি বিচ্যুতি, অর্থনৈতিক নানান রকমের সূচক, আপনি পক্ষেও বলতে পারবেন আধা ঘন্টা, আমি নিশ্চিত জিল্লুর রহমান, আপনাকে যদি বলা হয় এর বিপক্ষে বলতে, আপনি সেটাও আধা ঘন্টা বলতে পারবেন, কিংবা তার চেয়ে বেশি বলতে পারবেন, অনেক অধিক সময় যাবত। সেই আলোচনা যাচ্ছি না। আপনাকে ভাবতে হবে যে আপনি এই যে আমাদের এই ভূখণ্ডটি বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জন করা, কারোর দয়ায় আমরা কিন্তু এই প্রাপ্তি নাই। এটা তো আমাদের লোক সংস্কৃতি আছে, আমাদের লোক
সংস্কৃতির গানের মধ্যে আছে। আমাদের কিন্তু এই অন্তরের চাহিদার জায়গায় আমরা কতটুকু পরবর্তীতে, আপনি যে কথাটা বললেন যে 4বার 5বার একটি সরকার, আমি বলছি যে অভিযোগ পাল্টা অভিযোগ বলেছেন, সেটা অমূলক কিছু না। যেহেতু আপনি যেই ধারার আপনি সমালোচনা করছিলেন, আমি তার বিপরীত ধারা, আমি কিন্তু সরাসরি বিপরীত ধারার কথা বলছিলাম। আমি সরাসরি কিন্তু নাম উল্লেখ করে ধারা, আপনি নাম বলেননি। আমি জিল্লুর রহমান, আমি একটা কথা আমি খুলে করে বলি। শওকত ওসমান সাহেব তিনি একবার তার লেখায় উল্লেখ করেছিলেন, দাসত্বের নেশা অত সহজে কাটে না। এই যে দাসত্বের যে নেশাটি, সেই নেশাটির ব্যাপারে আমাদের কিন্তু আলোকপাত করতে হবে। কারা বাংলাদেশকে বন্ধক দিতে চায় এইটা কিন্তু ভাবতে হবে। এই জায়গা নিয়ে আপনি যদি আলোচনা করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা বাংলাদেশকে বন্ধক দিতে চায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এবং যেটি উনি বলছিলেন যে জরিপ দিয়ে, এবং একটা যথার্থ খুবই ভালো উদাহরণ টেনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বিধবা বিয়ে প্রথার পক্ষে বিপক্ষে মতামত দিয়ে। কিন্তু গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের যে ধ্যান ধারণা বা যে মানদণ্ড দিয়ে গণতন্ত্র পরিমাপ করা হয়, তার সঙ্গে জরিপ যায় কি যায় না, নাকি সেই অর্থে যদি ওইভাবে আমরা ওইটাকে নাকচ করি জরিপকে, তাহলে গণতন্ত্রকে আসলে একভাবে নাকচ করবার সুযোগ থাকে? দেয়ার ইজ নো ফ্যাক্ট, অনলি ইন্টারপ্রিটেশন, নিচ্ছে বলছিল। ফ্যাক্ট বানানো যায়, এটা ঠিক আছে। তো কথা হলো ইন্টারপ্রিটেশনটা আমরা কীভাবে দিচ্ছি। পলিটিক্স অফ ইন্টারপ্রিটেশন খুবই গুরুত্বপূর্ণ। দাদা যেখানে শেষ করছে আমি সেখান থেকে শুরু করি। বাংলাদেশকে কারা বন্ধক দিচ্ছে? হ্যাঁ, তো বন্ধক কারা দিছে এটা ক্ষমতাসীনদের, উনি ওনার প্রশ্ন দিতে কারা দিতে চায় বা কারা দিয়ে রাখছে, সেটাও যেভাবে চিন্তা করি আমরা, এটা যারা ক্ষমতা আছে তাদের কথাবার্তা শুনলেই তো বোঝা যায়। হ্যাঁ, তারা তো নানা সময় এটা প্রকাশ্যেই বলছে কারা কোন আপনার কীভাবে বন্ধক দেয়। আমরা তো এই প্রশ্নটা বরং আগের আলোচনার সাথে রিলেটেড, যে রাজনীতি নাই কেন। দেখেন বাংলাদেশটা এখন মানে রমজান ঈদের পরবর্তীতে হয়তো মানে একটু কি বলে যে স্লো ছিল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বিভিন্ন দলেরই, কিন্তু আবার যখন শুরু হবে সেখানে কিন্তু একটা জিনিস খুব আমরা গুরুত্ব দিয়ে খেয়াল করতেছি না, সেটা হলো পলিটিশিয়ান বা পলিটিক্সটা না থাকার কারণে আমাদের পলিটিশিয়ানরা কিন্তু ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে পলিটিক্সে। এখানে যদি পলিটিক্স ইন্ডিয়া, আমেরিকা, চায়না এরাই ঠিক করে দেয় বা তাদের আলোকে যে পার্টিগুলো ঠিক করে, তাহলে পলিটিশিয়ানদের তো আসলে আপনার কি বলবো ইরিলেভেন্ট হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। তো এইটা পলিটিশিয়ানরা কতখানি চিন্তা করতেছে সেটা একটা বিষয়। তো এখন দেখেন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ কথা আমি এর আগেও বলছি, আবারও বলি, একটা ন্যাশনাল স্টেটকে দাঁড়াইতে হয় এনিমি পারসেপশনের উপরে। এটা আমরা পছন্দ করি বা না করি। একটা স্টেট অফ এক্সেপশন বলে একটা বিখ্যাত থিওরি আছে। একটা স্টেট আরেকটা স্টেট থেকে আলাদা কেন? আরবে অনেক সবার ভাষায় আরবি, তারপর আলাদা আলাদা দেশ না। ভাষাভিত্তিক জাতীয়তা একটা ফালতু জিনিস, মানে এটা ফালতু কথা। এটা একমাত্র জাতীয়তাবাদের জন্য ভাষাই ঐক্যের মাধ্যম, এটা হইতেই পারে না। পৃথিবীতে এরকম বহু জায়গায় আপনি পাবেন পাশাপাশি একই ভাষায় কথা বলে আলাদা রাষ্ট্র করতে হয়েছে, মানে ভাষার কারণে ঐক্য হয়ে গেছে, এইটাই একমাত্র ঐক্যের আপনার কি বলবো যে উপাদান, এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। আরব ওয়ার্ল্ড দেখতে পারেন, ল্যাতিন আমেরিকা দেখতে পারেন, সারা দুনিয়াতে উদাহরণ আপনি পাবেন। তো ফলে এখন এখানে ন্যাশন বিল্ডিং প্রজেক্ট যদি আপনার নিতে হয়, তাহলে তো ঐক্যের প্রশ্নটা চিন্তা করতে হবে। ঐক্যটা কিভাবে শুরু হবে? ঐক্যটা শুরুর একমাত্র প্রসেস বা প্রথম ইনিশিয়েটিভ হলো আপনাকে রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে। এখন রাজনৈতিক স্বাধীনতা ফ্রম ভেরি বিগিনিং, শুরুর দিক থেকে আমাদের সমাজে ছিল। বাংলাদেশ রাষ্ট্রের যারা ক্ষমতা প্রথম দিকেই নিছিল, তারা কেটে এনশিওর করতে পারছিল? উত্তর হলো না, পারে নাই। হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপরে আপনি পাল্টা অভিযোগের রাজনীতি করবেন, ব্লেম গেম করবেন। আমরা তো এটা জানি, ভিকটিম বিকাম কিলার্স, এটা তো জায়নিস্ট মডেল। আপনি আমারে মারছেন পরশুদিন, আজকে আমি আপনারে পিটাবো। হ্যাঁ, তো এইটা কি? এটা তো পলিটিক্স না। এইভাবে তো আপনি রাজনীতি দাঁড় করাইতে পারবেন না। আপনাকে তো ঐক্যের প্রক্রিয়া খুঁজতে হবে। আমাদের সমাজের সমস্যার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো এখানকার বুদ্ধিজীবীরা। মোটা দাগে বুদ্ধিজীবীরা দায়ী বাংলাদেশকে আজকে এই জায়গায় আনার জন্য। কারণ এরা ক্ষমতার প্রশ্নে বা ক্ষমতার সাপেক্ষে যখন কথা বলে, তখন এই যে বললেন যে দাসত্বের কথা বললো না দাদা একটু আগে, শওকত ওসমানের লেখা উল্লেখ করে, এরা দলদাসের ভূমিকা পালন করে। এরা মোরাল এজেন্ট হিসাবে কথা বলে না। একজন ইন্টেলেকচুয়ালের তো কথা বলতে হবে মোরাল এজেন্ট হিসাবে। সে পাদ্রির মতো কথা বলবে, সে প্রফেটিক ভিশন নিয়ে কথা বলবে। ও নিজেও সৎ না, যে দলের পক্ষে কথা বলে বা যে জন্য কথা, দল করা খারাপ না,
দল করতেই পারে যে কোনো মানুষ, যে কোনো পেশার লোক, সেটা সমস্যা না। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিউটিটা শুড বি মোরাল, মানে একটা মোরাল এজেন্টের মধ্যে তাকে কথা বলতে হবে। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা তো মোরাল এজেন্টের মতো কথা বলে না, তারা কথা বলে ক্ষমতার সুবিধার জন্য। এটা কি যে সময় আমরা বুদ্ধিবৃত্তির সংকট? হ্যাঁ, বুদ্ধিবৃত্তির সংকট তো শুধু না, এটা হলো আপনার টোটাল মোরাল ক্রাইসিসটা কিভাবে তৈরি হয় সমাজে। যখন যে লোকটাকে আপনি আদর্শ মনে করেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে আপনি খুব জ্ঞানী বা আদর্শ চরিত্র মনে করেন, পরে দেখলেন যে আসলে সে দালাল, হ্যাঁ, তখন মনে হয় আচ্ছা সে এত জ্ঞানী গুণী, জানলাম ও যদি দালাল হইতে পারে, আমি একটা সিম্পল মানুষ, আমি সুবিধার জন্য যদি একটু এদিক সেদিক করি তাহলে তা তেমন কিছু আসে যায় না। এইভাবে সমাজের প্রত্যেকটা, আমি বলতেছি মাইক্রো লেভেলে যদি আপনি দেখেন, একদিনে তো নষ্টটা হয় না। তো এইভাবে একটা সিম্পল মানুষ তো এইভাবে আপনার চিন্তা করে, হ্যাঁ, তার সামনে তো এক্সাম্পল লাগে। তো এক্সাম্পলগুলো যখন দেখে সব করাপ্ট, এখানে মোটা দাগে নিশ্চয়ই ভালো মানুষ আছে, সেটা ভালো মানুষ। এবং আমাদের এখানে ভালো মানুষের পরিণতি কি? এন্ডলেস সাফারিংস। ভালো মানুষদের পরিণতি হলো আপনি সে অসম্মানিত হবে, সে পদে পদে অপদস্থের শিকার হবে, তাকে নানা নামে ট্যাগায়িত করা হবে। এটা কেন হচ্ছে? কারণ সত্যের সংজ্ঞা নির্মাণ করে দিচ্ছে ক্ষমতা, গণতন্ত্রের সংজ্ঞা নির্মাণ করে দিচ্ছে ক্ষমতা। আপনি করবেন টার্ম ইলেকশন, বলবেন যে এটাই সুষ্ঠু সবচেয়ে সুন্দর নির্বাচন। সাইলেন্স ইজ নট পিস। আপনাকে এটা বুঝতে হবে যে আজকে আপনি হয়তো ধরেন ক্ষমতা ঠিক আছে, ক্ষমতা ব্রুটাল, সে অস্ত্রের ভাষায় কথা বলবে, হ্যাঁ, কিন্তু পলিটিক্স যদি আপনার না থাকে, আমি এটা বারবার বলি, হ্যাঁ, আপনি টুডে অর টুমোরো যখন ক্ষমতা হারাবেন, আপনি কোনো দিন আর ক্ষমতায় ব্যাক করতে পারবেন না। কিন্তু আপনার যদি পলিটিক্স থাকে, আপনার যদি ক্ষমতা নাও থাকে, আপনি টুডে অর টুমোরো ক্ষমতার দিকে আসতে পারবেন। তো ক্ষমতার জন্য যে নিয়ামক শক্তি পলিটিক্স, সেটাকে তো আমরা খেয়ে ফেলতেছি এই অসুস্থ ক্ষমতার প্রতিযোগিতা করে, হ্যাঁ। দাদা অনেক মেডিকেল টার্ম নিয়ে কথা বললেন, টার্ম ধরে ধরে কথা বললেন, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যদি একজন ভালো মানে মানে সমাজ মনোবিজ্ঞানী থাকতেন, হ্যাঁ, তার কথাবার্তা যদি আমরা শুনতে পারতাম, জিজ্ঞেস করতাম, তাহলে অনেক ভালো হইতো, অনেক ডিটেল যাওয়া যায়। একটা অসুস্থতার মধ্যে আছে এখানে। আপনি তরুণদের সাথে তো ডেটার দরকার নাই, আপনি যান যে কোনো সেক্টরে তরুণদের সাথে কথা বলেন, ও বাংলাদেশে ও বিলং করে না। কেন বিলং করে না? ওর তো সম্মান নাই, ওর তো ভোট দিতে পারে না, ও তো কথা বলতে পারে না। আপনি যখন আমাকে রেসপেক্ট না দিবেন এবং আপনি পাওয়ারফুল হবেন, আমি মনে মনে বিক্ষুব্ধ থাকবো, হ্যাঁ, এই পরিমাণ বিক্ষুব্ধ থাকবো যে আমি সুযোগ খুঁজবো যে কোনোভাবে আপনার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, হ্যাঁ। আমি হয়তো জীবন জীবিকার তাগিদে আপনাকে মেনে নিব, সালামও দিব, কিন্তু গালিও তো দিব মনে মনে। তো এখন এই দেশে যেটা হচ্ছে যে চারদিকে ধরেন প্রচুর লোক এখন যারা ক্ষমতা আছে তাদের সাথে আছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে আগেও ছিল এদের সাথে, হ্যাঁ, পরে সিনারি চেঞ্জ হয়ে গেলে আর লোক খুঁজে পাওয়া যায় না। তো এই যে এটা আমি বলতেছি ইমোরাল ড্রাইভ সমাজের, হ্যাঁ, এই ইমোরাল ড্রাইভটার কারণে যেটা হচ্ছে আমাদের সমাজের আপনার যেখান থেকে আশাবাদ তৈরি হইতে পারে, যে দায়িত্ব নিবে, ধরেন একদল লোক সেলফ স্যাক্রিফাইসিং জায়গার থেকে দেশ ও জাতি নিয়ে চিন্তা করবে, এগুলো ইউটিউবিয়ান হয়ে গেছে সমাজে। আমি তো অপেক্ষাকৃত তরুণ আপনাদের চেয়ে, আমি আমার জেনারেশনের কথা বলতে পারি। আমাদের যে ইয়াংরা আসলেই হতাশ, কারণ আপনি তাকে রেসপেক্ট করেন নাই, তার কথা শোনেন নাই। আপনি তার সামনে একটা প্রতারণার মডেল হাজির করছেন, ও নিজে প্রতারিত হয়েছে এবং ও এখন কিভাবে প্রতারিত করবে এটা এই লাইনটা খুঁজে। কারণ প্রতারিত হওয়ার পরে ও দেখছে ও আরও বড় প্রতারক হইয়া কিভাবে সার্ভাইভ করা যায়, ভালো থাকা যায়, হ্যাঁ, এইটাই ওর মনে করতেছে যে একমাত্র পথ টিকে থাকা, হ্যাঁ। তো এইখান থেকে আপনার যদি একটা প্রফেটিক ভিশন নিয়ে, হ্যাঁ, লার্জার দেন লাইফ ভিশন নিয়ে লোকজন তৈরি হবে। দাদারা একসময় ইউনিভার্সিটি রাজনীতি করছে, আমরা সরাসরি না দেখলেও জানি তাদের ভূমিকা, হ্যাঁ, বা আমাদের সময় আমরা মানে যেভাবে ছিলাম, এখন পরের জেনারেশন এইভাবে চিন্তা করে না। না করাটা দোষের সেটা বলছি না, সময় চেঞ্জ হবে। এখনকার এই টেকনোলজিক্যাল মানে কসমোপলিটন ওয়ার্ল্ডে এইটা ঠিক ওই রকম একটা ইউনিক জাতীয়তাবাদী জাতির আবেগ নিয়ে একটা ছেলে বড় হবে এটা আশা করে লাভ নেই, হ্যাঁ। কারণ নিউ ইয়র্ক আর ঢাকার দূরত্ব অনেক বেশি হইলেও ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে খুব একটা আপনার পার্থক্য হয় না। এখন ঢাকার একটা ছেলে শর্ট ফিল্ম বানায় কিন্তু নিউ ইয়র্কের পৌঁছায় যেতে পারতেছে। বা ধরেন কমিউনিকেশন, কালচারাল বলেন, লিটারারি বলেন, ইন্টেলেকচুয়াল কমিউনিকেশন গ্লোবালি এখন অনেক বেশি কানেক্টেড। সো আপনি তাকে একটা ফলস সাংস্কৃতিক প্রাইড, জাতীয়তাবাদের প্রাইড দিয়া, হ্যাঁ, দিন দিন আরও মানে আপনার কী বলে যে আরও রটেন পচা জায়গার মধ্যে রেখে দিবেন, আর সেটাই আল্লাহ দিতে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই, হ্যাঁ। সে প্রতারিত বোধ করতেছে প্রতিনিয়ত, তার ফলে সে দেশ এই সমাজকে বিলং করে না, সে মনে করে এটা এরকমই থাকবে, তো বেটার নিজের জীবনটা গুছায় দেশ ছেড়ে চলে। রেজাউল করিম রনি ভাই এতক্ষণ ধরে যে বাক বিস্তার করলেন, তার প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য ধরে ধরে কথা বলা যায়।
এবং আমি যা বলবো এতক্ষণ তারপরে যদি আপনি সুযোগ দেন সেটাও বলা সম্ভব। এখন এই বাক বিস্তারের বিষয় না, এখানে তিনি বুদ্ধিজীবীর প্রসঙ্গ এনেছেন। আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধিজীবী নিয়ে একটা চমৎকার বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছেন, আমরা ভারী ভদ্র, ভারী বুদ্ধিমান, কোনো বিষয়ে পাগলামি নাই, আমরা পাশ করিব, রোজগার করিব, তামাক খাইব, আমরা এগোইব না, অনুসরণ করিব, কাজ করিব না, পরামর্শ দিব, দাঙ্গা হাঙ্গামাতে নাই, কিন্তু মকদ্দমা মামলা ও দলাদলিতে আছি। তা এই যে প্রসঙ্গটা তুললেন বলে আমার এই কথাগুলো আমি বিস্তার করলাম। এই যে ভালো মানুষের জায়গা নাই কবে থেকে শুরু হলো? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জাহিদুর রহিম নামে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, যাকে 60-এর দশকে সঞ্জিদা খাতুন, ইনি এখনও বেঁচে আছেন এবং ঈশ্বর তারে দীর্ঘজীবী করুক। জাহিদুর রহিম এবং সঞ্জিদা খাতুনকে বঙ্গবন্ধু দেখলেই বলতেন, আপনারা যখনই কোনো অনুষ্ঠান করবেন প্রথমে এই গানটি গাইবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি এটা জাতীয় সঙ্গীত করব। জাহিদুর রহিমের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরদিন রেডিওতে তিনি চাকরি করতেন, রেডিওর যে ভবন সেখান থেকে তাকে বের করে টানতে টানতে আগারগাঁর রাস্তার মোড় পর্যন্ত, শ্যামলী পর্যন্ত এনেছিলেন। কারা এনেছিলেন? জাহিদুর রহিমের কী অপরাধ ছিল? আপনি যদি কষ্টের কথা বলতে যান, অনেক কষ্ট তো বেরিয়ে আসবে। এই যে 1400 সাল উদযাপন কমিটি, এই যে আমরা বলি না যে কোনো কিছু একদিনে নষ্ট হয়নি। রনি ভাই বললেন ভাষাভিত্তিক জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি কথা বলেছেন, আমি সে কথা একটু পরে আসছি। আপনি 1400 সাল উদযাপন কমিটি 1993 সালে যখন হয়েছিল, তখন বেগম সুফিয়া কামাল তিনি এটার আহ্বায়ক ছিলেন এবং আজকের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সদস্য সচিব, 1001 সদস্য বিশিষ্ট কমিটি, নাগরিক কমিটি। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি তো গণমাধ্যমের সাথে আজকে যুক্ত না, প্রিন্ট মিডিয়ার সাথে ভীষণভাবে যুক্ত ছিলেন বাংলাদেশের। তা আপনি উল্টে দেখুন তো পাতাটা, সেই 1400 সাল উদযাপন কমিটি অনুষ্ঠান করতে পেরেছিল। বেগম সুফিয়া কামালকে সরাদ্দি উদ্যান, রমনার পার্কের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তখন আব্দুল মতিন চৌধুরী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশে পালন করতে দেওয়া হবে না। রনি ভাই প্রসঙ্গ বললেন বলে আমি এটাকে বললাম। সেই বিজাতীয় সংস্কৃতির কোনটাকে তারা বলেছিলেন? নববর্ষকে। তা সেই জায়গার তো আপনাকে ভাবতে হবে যে আমাদের এই যে একটুকে বললেন, আমি তার সঙ্গে একমত হয়ে বলছি, একদিনই তো নষ্ট হয়নি, অনেকগুলো ইতিহাসের জায়গা ধারাবাহিকতা এসেছে। আর ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা যখন বললেন, আমার এখনও মনে পড়ে যে বঙ্গবন্ধু এক সাক্ষাৎকার নিয়েছিলেন সৈয়দ মোস্তফা আলী এবং ভারতের যুগান্তর পত্রিকার সম্পাদক সন্তোষ ঘোষ। বঙ্গবন্ধুর যে লম্বা সাক্ষাৎকার যুগান্তরে ছাপা হয়েছিল ভারতের সেই বিখ্যাত পত্রিকায়, বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিল, আপনার জাতীয়তাবাদ কি শুধুমাত্র ভাষা এবং ভূগোল ভিত্তিক? বঙ্গবন্ধু বলছেন, না, যদি তাই হতো তাহলে তো আমি বিহার, উড়িষ্যা, এই ত্রিপুরা, এই সমস্ত এলাকা আমার নিজের বলে দাবি করতাম, আমি তো তা তো করছি না। আপনারা ভারতীয়রা হচ্ছেন পলিটিক্যাল নেশন আর আমরা হচ্ছে কালচারাল নেশন, সে পার্থক্য যারা নির্ণয় করে দিয়েছেন। এবং আমাদের এতদিন জাতি রাষ্ট্র ছিল না, আমাদের স্বাধীন রাষ্ট্র ছিল না, আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, লক্ষ লক্ষ মা বোনের নির্যাতিত রক্ষা করেছি। এখানে মুসলিম সভ্যতার প্রভাব রয়েছে, হিন্দু সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে, নৃতাত্ত্বিক গোষ্ঠীর অবদান রয়েছে। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এটা যদি আমরা মেলাতে পারি, আমাদেরকে প্রেসিডেন্ট ধরতে পারবে না। প্রশ্নটা এসে যায়, তরুণরা কি স্বপ্ন দেখছেন? তরুণদেরকে আমি যা দেখি, তাদেরকে যদি আমরা সঠিক জায়গার ঠিকানা দিতে পারি, অবশ্যই তরুণরা তরতর করে এগিয়ে যাবে। এবং এগোচ্ছে না এটা যারা এক বাক্যে বলেন, তাদের সাথে আমি একমত হই না। আমার ধারণা ভুল থাকতে পারে, আমার দেখা ভুল থাকতে পারে। আমি ওষুধ বিজ্ঞানের ছাত্র, আমি ফার্মেসি ডিপার্টমেন্টে যেই ব্যাচের ছাত্র ছিলাম, আমরা মাত্র 2 জন বাংলাদেশে অবস্থান করছি, কিন্তু আমরা তো পাশ করেছি অনেক আগে, 30 বছর আগে। তাহলে 3 দশক আগে যারা তার জীবিকার টানে, পেশার টানে এবং অবস্থার টানে চলে গিয়েছে, তাদেরকে আপনি কোনভাবে দেখবেন? তখন তো আওয়ামী শাসন ছিল না। আমি দুঃখিত, আমি এই অর্থেই কথাগুলো বলছি। অতএব এই যে বিশ্বায়নের এই যুগে, তাহলে দায়টা হয়তো
50-53 বছরের সবাইকে নিতে হবে দায়টা যদি এই পরিস্থিতি সেটাই তো আমি সেই নিয়েই তো কথা বলছি আমি একটা বিষয় আগে যারা ছিল তাদেরও দায় নিতে হবে, এখন যারা আছে তাদেরও মানে ওনার কথা বললে ভাগ করা যাবে না হয়তো। মানুষকে যখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি সেই জায়গা থেকে আপনি কিন্তু এই যে বন্ধকের প্রসঙ্গ এনেছেন, আমি রনি ভাইয়ের কাছ থেকে আশা করেছিলাম বন্ধকের প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিবেন। ফাইনাল রাউন্ডে উনি বলেন কিনা আমি আসছি আপনার কাছে, কিন্তু আমার হাতে খুব বেশি সময় নেই। সো কনক্লুডিং রিমার্কস, আর উনি তো প্রশ্ন করলেন বন্ধকের জায়গাটা যদি আপনি আরেকবার অ্যাড্রেস করেন বা আরেকটু বিস্তারিত করতে চান, ইটস আপ টু ইউ, বাট কনক্লুডিং রিমার্কস। বন্ধকের রাষ্ট্রের ক্ষেত্রে প্রথম, এটা তো অনেক লম্বা 3-4 মিনিটস, আচ্ছা লম্বা আলোচনার বিষয়। প্রথম কথা হলো আমাদের বুঝতে হবে বাংলাদেশ একটা ধরেন স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে আমরা যে জায়গায় শুরু থেকে মিস করে গেছি রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে, সেইটা রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদেরকে কতগুলো জায়গা কাজ করার দরকার আছে। এখন শুরুর থেকেই প্রথম দিন মানে একদম আর্লি স্টেজ থেকে যে জিনিসগুলো নিয়ে আমরা প্রবলেমে পড়ি, আপনি শুরুতে একটা আলোচনা করছেন যে বাংলাদেশ সময় আগাচ্ছে না পিছাচ্ছে। আসলে বাংলাদেশের সময় কখনো আগায় না, ঘুরে ফিরে আবার একই জায়গায় থাকে। এটা শহীদুল জহিরের আমি একবার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, প্রয়াত লেখক, উনি বলছিল তখন বাংলাদেশের সময়টা একটা চক্রাকার। দেখবেন যে এই যে রাজনৈতিক গভীর সংকটে দেশ, এটা ধরেন 50 বছর আগেও বলছে মানুষ, এখনও আমরাও বলতেছি, আমাদের পরের প্রজন্ম এসে বলবে গভীর সংকটের দেশ। এটার আর শেষ নেই। তো এটা শেষ কিভাবে হবে সেটার জন্য কতগুলো পদ্ধতিগত জিনিস যদি আমরা কনসার্নে রাখি তাহলে হয়তো একটু আলোচনা করা যেতে পারে। যে প্রথমত হলো বন্ধু রাষ্ট্রের জায়গাটা আমাদের পরিষ্কার হইতে হবে। রাষ্ট্র আমাদের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের যত রকম বিরোধিতা করতে হয়, যত বড় শক্তির বিরোধিতা করতে হবে, যত বড় কাল ফিগারের বিরোধিতা করতে হবে, কাউরে পূজা করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক স্বাধীনতা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে, 1 নম্বর স্টেপ। তাতে করে নাগরিকদের যে ওনারশিপটা, নাগরিকদের যে বিলঙ্গিংনেসটা, নাগরিকরা যে দায় ফিল করবে, ওই জায়গাটা তৈরি হবে, 1 নম্বর। আর বন্ধকের ব্যাপারটা হলো যে আমাদের এখানে একটা এখন যেটা হচ্ছে যে একটা আমরা তো দেখতেই পাচ্ছি পলিটিক্স, মানে মাঠের পলিটিক্স বলতে আমরা দাঙ্গা হাঙ্গামা এগুলো যদি বাদও দেই, পলিটিক্স তো থেমে থাকে না, জীবনের মতোই থেমে থাকে না, পলিটিক্স চলতেছে এখানে, অনগোয়িং অন। এখানে রাজনীতি ভীষণভাবে অ্যাক্টিভ, এবং এটা বাংলাদেশটা আমি যেটা একটু আগেও বলছি আমার আগের পয়েন্টে, যে পলিটিশিয়ানরা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে ডে টু ডে। ফলে আমাদের অতি দ্রুত বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের বিভিন্ন বিষয় আসে। যেমন 1 নম্বর বিষয় হইতে পারে যে ভারত প্রশ্নে, আমি একটা প্রস্তাবনা আকারেই বলতেছি আজকে যারা শুনতেছেন দর্শকদের উদ্দেশ্যে এবং যারা রাজনীতি করেন পলিসি মেকার তাদের উদ্দেশ্যে, ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নির্বিশেষে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেইটা একটা জাতিগত ঐক্য ছাড়া আমরা সম্মানজনক অবস্থান অর্জন করতে পারবো না। নাহলে কয়েকদিন পরপরই ভারত বিরোধী আন্দোলন করতে, ভারত বিরোধী আন্দোলন তো আজকে নতুন না, এটা ভারত রাষ্ট্র কায়েম হওয়ার সময় থেকে শুরু হয়েছে। এটা ভাষা নিয়ে করছে। এখন আজকে আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটা ক্যাম্পেনিংয়ের কারণে আমরা হয়তো দেখতেছি এটা এখন এই ফর্মে বা এই সেট আপে ফেরত আসছে, 2 দিন পরে আরেক সেট আপে ফেরত আসবে। কেন? ভাষা নিয়ে করে নেই, ফারাক্কা মুভমেন্ট হয় না, এখানে সার্কের মতো সংগঠন করতে হয় না এটা চেক দেওয়ার জন্য, বা তালপট্টি দ্বীপ নিয়ে হয়, অনেক কিছু বলা যাবে। ফলে আমি বলতেছি এটা যদি জাতিগত একটা ঐক্যের জায়গায় আমরা পৌঁছাইতে পারি সমস্ত দলমত নির্বিশেষে, তাহলে কেউ ভারত প্রীতি, কেউ ভারত বিরোধী, এই ধরনের র্যাটরিক্সের মধ্যে ডিভিশন করে রাজনীতি করার সুযোগটা বন্ধ হবে। এটা আমাদের জন্য দরকার। আর আমরা একটা সাউথ এশিয়ান, আমার পার্সোনালি যেটা, আমরা সাউথ এশিয়ান একটা এন্টিটিতে বিশ্বাসী। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সম্পর্কটা রাষ্ট্র মানে দেশভাগের পরে আলাদা আলাদা রাষ্ট্রের পরিচয় পাইলেও আমাদের একটা কমন সাউথ এশিয়ান সিভিলাইজেশনাল ঐক্য আছে, এটা থাকবে। এটা আপনি একটু শিক্ষিত বা সাধারণ মানুষের মধ্যে এই যোগাযোগটা আপনি কখনো বন্ধ করে দিতে পারবেন না। আমি আমার ভারত পাকিস্তানি বন্ধুদের সাথে আমার সম্পর্ক বা ধরেন যে আমার যোগাযোগ, আমার ইন্টেলেকচুয়াল আদান প্রদান বন্ধ করে দিতে পারবো না, বন্ধ করবো না আমি, ক্ষুদ্র পলিটিক্যাল স্বার্থে। তো ফলে আমাদের এই যে ঐক্যের সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, মুখ্য জায়গাটা হলো যে একটা কমন ঐক্যের জায়গাটা আমাদের নির্মাণ করতে হবে। কিন্তু ঐক্যের জায়গার পরিবর্তে আমরা ক্ষমতার স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে ডিভিশনটা কিভাবে দ্রুত করা যায়, হিংসাটা বা ঘৃণাটা কিভাবে উস্কে দেওয়া যায়, তার জন্য যত রকম হিস্টোগ্রাফি নির্মাণ করা যায় সেদিকে বেশি মনোযোগী হই। এটা না, আমাদের ঐক্যটা মুখ্য হইতে হবে। এবং ঐক্যের জন্য যা যা করা দরকার সেটার একটা আমি বললাম যে এটা হইতে পারে যে আমাদের ইমিডিয়েট যেটা দাঁড়াচ্ছে, এখানে ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, এই যে রাজনৈতিক একটা আপনার প্যারাডাইমের মধ্যে আমরা পড়ে গেছি, এই প্যারাডাইমে পলিটিশিয়ানরা যেরকম ইরিলেভেন্ট হয়ে যাবে, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ, সার্বভৌমত্ব, এগুলোও কিন্তু ধরেন এই যে বড় বড় কথা আকারে থেকে যাবে। এটা আসলে আর কোনো
মিনিং ক্রিয়েট করবে না, কারণ এটা অলরেডি মানুষ বুঝতেছে, মানুষ বিলং করতেছে না। কারণ আপনার কথা, আপনার মর্যাদা যখন আপনি নিজে রক্ষা করতে না পারবেন এবং এটার জন্য আপনি আশেপাশের দেশগুলোর দিকে বা অন্য দেশগুলোর দিকে তাকায় থাকবেন, তখন আপনি রিলেভেন্ট হইতে বাধ্য। ধন্যবাদ মিস্টার সুভাষ সিং রায়। মানে রাজনীতিবিদরা প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আমি রনি ভাইয়ের কথাগুলো যেটা মুদ্রা কথা যেটা বুঝলাম, আমি ওই জায়গায় যদি বলি, আমি তো আসলে সবসময় তো লেখাপড়া শেখার চেষ্টা করি। সে বিখ্যাত কবিতার মতন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই যে আমাদের যে ঐক্যের কথাটি বললেন, সেই ঐক্য তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই ভিত্তিমূল দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এবং জাতিসংঘ পর্যন্ত 2023 সালে তাদের সর্বসম্মতিক্রমে তাদের মুখবন্ধে যুক্ত করেছেন বঙ্গবন্ধু সে বাড়ি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। সারা পৃথিবীটা গ্রহণ করেছে। আপনি সেই জায়গায় যখন বলবেন যে আমার ঐক্য করতে হবে, এটি কোনো একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে, আমি তো ঐক্য চাই সবার ক্ষেত্রে। উনি 3টে দেশের কথাই শেষে বলছেন আমি তো অ্যাক্টিভ ভয়েসে বলছি, আমি প্যাসিভ ভয়েসে বলি। আমি আমার বোধগম্য কারণ আছে, বাট আমার সামনে তো দর্শক আছে। 2-2.5 মিনিট সময় আপনার জন্য। না, আমি তার আগে শেষ করে দেব। থ্যাংক ইউ। আপনি একটা কথা খেয়াল করে দেখবেন, আমাদের সাথে যে সম্পর্কের জায়গাটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই রাষ্ট্র নির্মাণ করেছেন, সেটার জন্য কিন্তু অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, লাখো লাখো মানুষ জীবন দিয়েছে। আপনি সেই ক্ষেত্রে আপনাকে তো ওই ভাবনার জায়গায় আসতে হবে যে আপনি কোনটা ভাবছেন। পাকিস্তান নামক যে ব্যর্থ রাষ্ট্রটি, যেটা মৌলানা আবুল কালাম আজাদ বলতেন যে পাকিস্তান নামটি আমার কাছে অস্বস্তিকর, তারা আমাদের এখান থেকে সম্পদ নিয়ে গেছে, $22 বিলিয়ন মতন সম্পত্তি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশের কোন জায়গায় তৈরি করেছিলেন, কোথায় নিয়ে গেছিলেন? ভারতের বিচ্ছিন্নতাবাদী একজন নেতা অনুপ চেটিয়া, তার সাথে পাকিস্তানের পারভেজ মোশাররফের বৈঠক করিয়ে দিয়েছিলেন এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। আপনি তো ঐক্য করেননি, আপনি রাজনীতির কে বন্ধক দিয়েছিলেন। আমি সেজন্য বন্ধকের কথা বলছি। আপনি ঐক্যের কথা বলছেন এবং প্রায় বলছেন মানুষ এটা গ্রহণ করছে না। তা আমি কিংবা আপনি মানুষকে গ্রহণ করছে এটা বলবার মতন সেই অবস্থানে কিন্তু আমরা নেই। আমরা প্রায় বলি, রাজনীতিবিদরা প্রায় বলে, বিশেষ করে বিরোধী দলের রাজনীতি যারা করেন তারা তো প্রায় বলেন যে 1% ভোট দেয়নি, 5% ভোট দেয়নি। এই বাংলাদেশ এমন সংগ্রামী একটি দেশ, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে না? সেই নির্বাচনের পরে বাংলাদেশে 1.5 মাসের বেশি কিন্তু জামাত বিএনপি ক্ষমতা থাকতে পেরেছে? পারেনি কেন? অতএব কিছু কথা ইঙ্গিতে বলতে হয়। যেমন একটু আগে আপনি আমার ঘড়ি দেখছেন, আমাকে ইঙ্গিতে আপনি বলছেন থেমে যেতে। তা অতএব ইঙ্গিতে অনেক কিছু বলার চেষ্টা করছি আমি। খুব বড় যে বিষয়, বাট ডিবেটটা ভালো, এটা আমরা ভবিষ্যতে আমি কন্টিনিউ একটা করতে ব্যাপার পারি। খুব স্পষ্ট করে বলি, আপনি যদি বঙ্গবন্ধুর সেই দর্শন বিশ্বাস না করেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই জায়গার থেকে যে আপনি যদি উল্টো পথে হাঁটবার চেষ্টা করেন এবং আরেকটি ধারণা তৈরি করবার চেষ্টা করেন রাজনীতির উদ্দেশ্যে, তাহলে কিন্তু ভালো লক্ষণ না। এই থিওরি যখন দেওয়া হয়েছিল তখন আর আজকের বাস্তবতায় সেটা কতটা প্রায়োগিক বা বাস্তবসম্মত সেটা নিয়ে আলোচনা হতে পারে। রনি ভাইয়ের সাথে আরেকদিন আমরা আলোচনা করতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাল করিম রনি এবং মিস্টার সুভাষ সিং রায়, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথির ইন্টেলেকচুয়াল ডিবেট আমরা দেখছিলাম। তারা অনেক কথা বলেছেন, পরস্পরকে শ্রদ্ধা করে যথেষ্ট চুক্তি হাজির করবার চেষ্টা করেছেন, খণ্ডন করবার চেষ্টা করেছেন। যেমন ধরা যাক, তারা তরুণরা হতাশ এই কথা বলেছেন এবং তরুণদের স্বপ্ন হচ্ছে বিদেশ যাওয়া। বিবিএসের একটি জরিপের কথা আমি উল্লেখ করলাম,
মিস্টার রনি এটা তুলেছিলেন, মিস্টার সুভাষ সিংহ রায় আরও 30 বছর আগের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে অবস্থাটা তখনও একই রকম ছিল। অর্থাৎ সংকটটা যেখানে সেখানে বাংলাদেশ একই জায়গায় দাঁড়িয়ে আছে বা কিছুটা এগোয় আবার পিছিয়ে যায়, যে কারণেই ওই যে রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নটা বাংলাদেশে সবসময় আছে। মানুষকে জিজ্ঞেস করলে আমরা সবসময় বলি যে আমরা খুব একটা ভালো নেই, এবং এটা আগেও বলতাম, হয়তো ভবিষ্যৎ আমাদেরকে বলতে হবে। কিন্তু সংকট যে আছে সে কথা অনস্বীকার্য। প্রশ্ন মিস্টার সুভাষ সিংহ রায় তুলেছেন, কারা বাংলাদেশকে বন্ধক দিতে চায়। মিস্টার রনি তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বন্ধক দেবার প্রশ্নটা কেন উঠছে, এবং এই মিস্টার সুভাষ সিংহ রায় কিছু অতীতের উদাহরণ টেনেছেন, মিস্টার রনি প্রকাশ্যে না বললেও কিছু ইঙ্গিত করবার চেষ্টা করেছেন, কিন্তু সংকটটা বাংলাদেশে আছে এবং জাতীয় ঐক্যের জায়গাটাতে একটা বড় দুর্বলতা সেটাও বাংলাদেশে আছে। এবং বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য বুদ্ধিজীবীদের দায়ী করেছেন মিস্টার রনি। পুরোপুরি একমত না হয়েও ভিন্ন মত যে পোষণ করেছেন সেটা বলা যাবে না মিস্টার সুভাষ সিংহ রায়, যখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি এখানে উচ্চারণ করেন। কাজেই আমার মনে হয় যে তাদের মধ্যে ভিন্ন মত থাকলেও ঐক্যের অনেক জায়গা আছে, এবং জায়গাগুলো আসলে খুঁজে বের করা দরকার, এবং এটি জাতির অগ্রগতির জন্য মোটা দাগে বেশ কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা নিশ্চিত করা দরকার, এবং সেখানে সবারই কম বেশি দায় আছে, এবং ক্ষমতাসীন যারা তাদের দায়টা একটু বেশি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।